গল্পের ঘর দ্য হাউস অব স্টোরিজের আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা রহস্য রোমাঞ্চ গল্প চারু হাসিনীর দেওয়াল সিন্দুক। চারু হাসিনীর মৃত্যুর পর মহা ফাঁপড়ে পড়ে গেছে তার 3 ছেলে। আজ 15 দিন হলো মারা গেছে চারু হাসিনী। তার শ্রাদ্ধ শান্তি পারলৌকিক ক্রিয়াকর্ম চোকা পর্যন্ত কোনো ঝঞ্ঝাট ছিল না। তারপরেই দেখা দিয়েছে সমস্যাটা। চারু হাসিনীর দেওয়াল সিন্দুকটি কিছুতেই খোলা যাচ্ছে না। চারু হাসিনীর সিন্দুকের অন্দরমহলটি অতি মূল্যবান। তার ছেলে, বউ, নাতি নাতনিরা তো বটেই, লতায় পাতায় আত্মীয় থেকে শুরু করে এই মায়াপুর গ্রামের বাচ্চা বুড়োরা পর্যন্ত জানে এই সিন্দুকেই সর্বস্ব লুকিয়ে রাখতেন চারু হাসিনী। এই সর্বস্বর পরিমাণ নেহাত কম নয়। জমি বাড়ি দলিল তো আছেই, সঙ্গে সোনা দানা টাকা পয়সা কি আর নেই কিছু। চারু হাসিনীর ছেলেদের বিশ্বাস, সিন্দুক খুললে মাথা পিছু 1,00,000-2 লাখ তো জুটবেই, বেশিও হতে পারে। নিজের নিজের ভাগ গুছিয়ে নিয়ে সবাইকে এবার ফিরতে হবে না নিজের জায়গায়। হ্যাঁ, নিজের জায়গা। মায়াপুরে বাড়ি বটে, তবে চারু হাসিনীর কোনো ছেলেই আর এখানে থাকে না। সত্যি বলতে কি, তারা বৎসরান্তে এই গ্রামের ছায়াও আর মারায় কিনা সন্দেহ। তারা সব শহুরে মানুষ, কাজের লোক। অজগায়ে পড়ে থাকা বুড়িমাকে দেখতে আসার তাদের সময় কোথায়? বড়জোর বিজয়া পরে ছুটতে ছুটতে এলো, প্রণামটি সেরে রাত পোহাতে না পোহাতে আবার যে যার মতো ফিরে গেল। ব্যাস, মার সঙ্গে সম্পর্ক শেষ। নাতি নাতনিরাও সব শহুরে ছেলে মেয়ে। গ্রামে এসে তাদেরও একটি দিনের তরে মন টেকে না। এবার অবশ্য সকলকেই আসতে হয়েছে, থাকতেও হয়েছে, দায় পড়ে। মার মৃত্যু বলে কথা। এসেই চলে গেলে 5 জনকে দেখিয়ে মার জন্য চোখের জল না ফেললে, ঘটা করে শ্রাদ্ধ শান্তি না করলে লোকনিন্দে করবে না? এখন মানে মানে আখের গুছিয়ে ফিরতে পারলে সকলেরই সব দিক থেকে মঙ্গল। শুধু এক সিন্দুক খোলার সমস্যাটাই এমন ফ্যাসাদে ফেলে দিল। দেওয়ালে গাঁথা সিন্দুকটা আছে দোতলার বড় ঘরে। মায়াপুরের এক নামী কর্মকার বলরামকে দিয়ে এটা বানিয়েছিলেন চারু হাসিনীর শ্বশুর মশাইয়ের বাবা। অনেক কাল আগে, যখন এই বাড়ি তৈরি হয়েছিল সেই সময়। সিন্দুকটা আকারে প্রকাণ্ড নয়, দৈর্ঘ্যে প্রস্থে কোনো দিকেই 2 ফুট বেশি হবে না, তবে জিনিস হিসেবে ভারী মজবুত। মোটা লোহার বডি, চওড়া পেতলের হাতল, তার পাশে এক ইয়া পেতলের চাকা। সিন্দুক খোলা বন্ধ করার পদ্ধতিটাও ভারী বিটকেল। 10 খানা চাবি আছে সিন্দুকে। প্রত্যেকটা চাবিতে আলাদা আলাদা নম্বর, 0 থেকে 9। ইচ্ছা করলে 10টা চাবি দিয়েও সিন্দুক খোলা বন্ধ করা যায়, আবার চাইলে একটা চাবি দিয়েও। অনেকটা আজকালকার কম্বিনেশন লক সিস্টেমের মতো। কায়দাটা একটু খোলসা করা যায়। কেউ যদি শুধু 1 নম্বর চাবি ব্যবহার করতে চায়, তবে তাকে 1 নম্বর চাবি ঢুকিয়ে চাকাটিকে 1 পাক ঘোরাতে হবে। 5 নম্বর ব্যবহার করতে চাইলে 5 লেখা চাবি ঢুকিয়ে চাকা ঘোরাতে হবে 5 বার। 0 নম্বর চাবির জন্য চাকা ঘুরবে 10 বার। কেউ যদি একসঙ্গে 2টো চাবি ব্যবহার করতে চায়, ধরা যাক 1 আর 2, তখন 1 নম্বর চাবি আগে ঢুকিয়ে চাকা 1 বার ঘোরাতে হবে। তারপর 2 নম্বর চাবি ঢুকিয়ে চাকা 2 বার। যদি কেউ একসঙ্গে 9টা চাবি ব্যবহার করতে চায়, ধরা যাক 9, 8, 1, 2, 7, 6, 3, 4, 5, তাহলে তাকে প্রথমে 9 নম্বর চাবি ঢুকিয়ে চাকা 9 বার ঘোরাতে হবে। তারপর 8 নম্বর চাবি ঢুকিয়ে চাকা 8 বার। তারপর 1 নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে 1 বার। এইভাবে শেষ 5 পর্যন্ত। খোলার কৌশল ঠিক এর উল্টো, অর্থাৎ শুরু করতে হবে 5 নম্বর থেকে, চলবে সেই 9 পর্যন্ত। কেবল চাকা ঘুরবে উল্টো দিকে, অর্থাৎ কিভাবে সিন্দুকটা বন্ধ করা হয়েছে সেটা জানা না থাকলে কোনোভাবেই সিন্দুক খোলা সম্ভব নয়।
এবং এই নিয়েই যত গণ্ডগোল। চারুহাসিনী ঠিক কোন কোন নম্বরের চাবি দিয়ে সিন্দুক বন্ধ করেছেন তা কাকপক্ষীও জানে না। সারাদিন ধরে চারুহাসিনীর 3 ছেলে, ছেলের বউ আর 5 নাতি নাতনি একটার পর একটা চাবি ঢোকাচ্ছে আর চাকা ঘোরাচ্ছে, কিন্তু সিন্দুকের দরজা অনড়। মাঝখান থেকে চাবি ঘোরাতে ঘোরাতে সকলের পিঠ কাঁধ ব্যথা হয়ে গেল। কেউ বা হট ওয়াটার ব্যাগ চাপছে কাঁধে, কেউ বা নুনের কুলপিস দিয়ে গরম সেক দিচ্ছে, কেউ ঘ্যাসর ঘ্যাসর মলম ঘষে চলেছে। হতাশ হয়ে রাতে ছাদে মিটিংয়ে বসলো সবাই। নিয়মভঙ্গের দিন আজ খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ হয়েছিল। পুকুরে জাল ফেলিয়ে ইয়া বড় বড় কাতলা মাছ ধরিয়েছিল এবাড়ির পুরনো কাজের লোক নীলমাধব। সেই মাছের কালিয়া, সঙ্গে মুড়ি ঘণ্ট, দাঁতখানি চালের ভাত, নিজেদের ক্ষেতের শাকসবজি, দই, মিষ্টি, এলাহি আয়োজন। এত আহারের পরেও কারো মনে সুখ নেই। বসন্তকালে মিঠে মিঠে দক্ষিণা বাতাস বইছে, আকাশের সুন্দর চাঁদও উঠেছে একটা, তবু কারো কিছু ভালো লাগছে না। সকলেই শুধু এ ওর মুখের দিকে তাকায় আর ফোঁস দীর্ঘশ্বাস ফেলে। একসময় আর চুপ থাকতে পারল না চারুহাসিনীর বড় ছেলে শ্যামাকান্ত। বর্ধমান স্টেশনের ধারেই এক স্টেশনারি দোকান আছে তার, রমরমা ব্যবসা। সে ভারিক্কি দোকানদারি গলায় বলে উঠল, কিরে, আর কতক্ষণ এভাবে গুমসুম মেরে কাউন্টারে বসে থাকবো? হ্যাঁ, মালপত্র কিভাবে গস্ত করা যায় তার একটা পরামর্শ দে। ছোট ছেলে রমাকান্তর রেলে চাকরি, চিত্তরঞ্জন পোস্টে। বিরক্তি ভরা স্বরে সে বলল, আমি তো অনেকক্ষণ শান্টিং করার উপায় বাতলে দিয়েছি, সিগন্যাল ডাউন হয়ে গেছে, এবার সিন্দুকটা ভেঙে ফেল। শ্যামাকান্তর বউ শ্যামলী হা হা করে উঠল, যা, তা কি করে হয়? মাত্র কদিন আগে মা মারা গেছেন, এখনই সিন্দুক ভাঙলে লোকে ছিচি করবে না? মেজ ছেলে সুধাকান্ত রানীগঞ্জে এক কয়লা খনির ওভারসিয়ার। সে প্রায় সঙ্গে সঙ্গে খেকে উঠেছে, লোকের ছিচি করার কি আছে? খাদান আমাদের, কোদাল বেলচা আমাদের, কিভাবে কয়লা তুলব সে আমরা ঠিক করব। আহা, উত্তেজিত হচ্ছ কেন? সুধাকান্ত স্ত্রী সুমতি স্বামীকে শান্ত করার চেষ্টা করল। আচ্ছা, সেই বলরামের নাতিকে ডেকে আনলে হয় না? সেও তো শুনেছি তালা চাবি ভালো বানায়, সে যদি একটা সফল চাবি দিয়ে লকটা খুলে দিতে পারে। রমাকান্তর বউ রমলা বলে উঠল, তোমার দেওর সকালেই বলরামের নাতির কাছে গিয়েছিল, সে সাপ বলে দিয়েছে এই সিন্দুক খোলা তার কম্য নয়। শ্যামাকান্ত বলল, কিন্তু সিন্দুকটা কোনোদিনই খোলা যাবে না, এই নিশ্চয়ই মা চাননি। অবশ্যই মা কাউকে না কাউকে কিছু বলে গেছেন। সুমতি বলল, আমরা তো মারা যাওয়ার আগেই এসেছি, মার তখনও পুরো জ্ঞান ছিল। মার মুখে গঙ্গা জল দিলাম, হরিনাম শোনালাম, ওই মা আমাকেও তো কিছু বলে যাননি। রমাকান্ত সন্দিগ্ধ চোখে মেজ বৌদির দিকে তাকাল, বোধহয় কথাটা বিশ্বাস করল না। তাদের 3 ভাইয়ের পরিবারে এতটুকু সদ্ভাব নেই। নেহাত আজ অবস্থার ফেরে পড়ে সকলে একত্র হয়েছে। সে বেশ চিমটিকাটা সুরে বলল, হয়তো মা তোমাকে বলতে চাননি, হয়তো কাজের লোকদের বলে গেছেন। শ্যামাকান্তর বড় ছেলে রাজা এবার ক্লাস 12-এ উঠেছে। নাকের নিচে তার ঘন গোফের রেখা, গলাটাও দিব্যি হেরে হেরে। সে পাশ থেকে ফুট কাটল, ওদের কাছে বলে যাওয়াই তো স্বাভাবিক, ওরাই তো ঠাম্মার সেবা যত্ন করত। সুধাকান্তর মেয়ে টুনটুনি এখন ক্লাস 9-এ। বিনুনি দুলিয়ে বেশ টুকুর টুকুর কথা বলে, সে টুকুস মন্তব্য জুড়ল, রাজাদা ঠিকই বলেছে, নীলমাধব জ্যাঠারাই তো ঠাম্মার আপনজন ছিল। বড়রা সকলেই যেন বেশ অস্বস্তিতে পড়ে গেছে, কেউ মুখ চাওয়াচাই করছে। শ্যামাকান্ত ভার গলায় বলল, বেশ, তা বলে মান খুইয়ে কাজের লোকদেরই ডাকা যাক। নীলমাধব, কমলমণি, মানদা ওরা এসেই বলে দিক। এক হাঁকে 3 জন ছাদে হাজির। কমলামণির বয়স বছর 60। সে এ বাড়িতে রান্নার কাজ করছে বহুকাল। প্রশ্ন শুনে উত্তর দেবে কি, হাউমাউ করছে, আমি কিছু বলতে পারবনি, আমি কিচ্ছুটি বলতে পারবনি। মানদার বয়স 50। সে
সেই ছিল চারুহাসিনীর সর্বক্ষণের সঙ্গী। গিন্নিমার মৃত্যুতে ভারী ভেঙে পড়েছে সে। কাঁদো কাঁদো গলায় বলল, মা কি একটা চিঠির কথা বলেছিলেন বটে, আমার ঠিক মনে নেই। বৃদ্ধ নীলমাধবের উত্তরটাই চমকপ্রদ হল। সে বলল, মা আমায় বলেছিলেন তোমাদের নাকি সব জানিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন? আমাদের? একসঙ্গে তিন ভাইয়ের গলা ঠিকরে উঠল। বুড়ো হয়ে কি তোর ভীমরতি হয়েছে নাকি? কবে জানিয়েছেন মা? চারুহাসিনীর এই তিন ছেলেকেই কোলে পিঠে করে মানুষ করেছেন নীলমাধব, কিন্তু তারা এখন আর তাকে একটুও মান্যগণ্য করে না, বরং পান থেকে চুন খসলেই বিশ্রীভাবে তেড়ে ওঠে। তবু নীলমাধবে তাদের ওপর কোনো রাগ নেই। সে বিনীত গলাতেই বলল, পুজোর পর উনি নাকি তোমাদের সকলকে চিঠি দিয়েছেন, তাতেই নাকি। শ্যামাকান্ত সুধাকান্তর দিকে ঘুরে তাকাল, সুধাকান্ত রমাকান্তর দিকে। রমাকান্ত বলে উঠল, ফের বাজে কথা, সেই চিঠিতে তো সিন্দুকের কথা ছিল না, অন্তত আমারটাতে তো নয়। শ্যামাকান্ত বলল, আমার চিঠিটা তো আমি বর্ধমানে রেখে এসেছি। তোদের কারো চিঠি কি সঙ্গে আছে? একবার দেখা যায়। রমাকান্তর মেয়ে বুলবুলি সুধাকান্তর ছোট মেয়ে ঝান্টুর সঙ্গে খুনসুটি করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলল, ঠাম্মার চিঠি তো মা ফেলে দিয়েছিল, ওটা এখন আমার কাছে আছে। আমি ঠাম্মির সব চিঠি রেখে দিই। রমা অপ্রতিভ স্বরে বলল, যা, ফেলবো কেন? হয়তো কাজের লোকটা ঝাড় দিতে গিয়ে। তোর কাছে এখন আছে চিঠিটা? আছে তো, যা নিয়ে আয়। শুধু মুখের কথা খসার অপেক্ষা। বুলবুলি নিমেষে উড়ে গেল নিচে। উঠতে উঠতে মিনিট পাঁচেকের মধ্যে ফিরল, হাতে এক মলিন পোস্টকার্ড। চাঁদের আলোয় চিঠিটা পড়ার চেষ্টা করলো সবাই, পারল না। দোতলা থেকে হ্যারিকেন আনানো হয়েছে, সেই আলোতে শেষে জোরে জোরে পড়া হলো চিঠি। স্নেহের রমা, আশা করি তুমি, বৌমা এবং বুলবুলি কুশলেই আছো। বিজয়ের পর আসিয়াছিলে, একবেলাও থাকিলে না, মনে বড় দুঃখ পাইয়াছি। যাজ্ঞে, কি আর করা, তোমরা তোমাদের সংসার লইয়া সুখে থাকো। আমার দিন ফুরাইয়া আসিতেছে, শেষ কটা দিন শ্রীহরির অষ্টোত্তর শতনাম জপ করিয়াই কাটাইয়া দেব। নাম জপের অপার মহিমা, ইহাতেই চিত্ত শীতল হয়। আমার মৃত্যুর পর কথাটি স্মরণে রাখিও, আশীর্বাদ নিও। ইতি হতভাগিনী মা। একটুক্ষণ সকলেই চুপ। তারপর সুধাকান্ত বলে উঠল, আশ্চর্য, মা তো এই এক চিঠি আমাকেও লিখেছিলেন। শ্যামলী অস্ফুটে বলল, হ্যাঁ, আমাদের চিঠির ভাষাও তো ওই একই ছিল। আবহাওয়া গম্ভীর হয়ে গেছে। তারই মধ্যে সুমতি বলে উঠল, কি কাণ্ড, মা কি একটা চিঠি লিখে ফটোকপি করেছিলেন নাকি? শ্যামাকান্ত বেজার মুখে বলল, মা তো প্রায় সবসময় এই ভাষাতেই চিঠি লিখতেন, এতে সিন্দুক খোলার কথা কোথায়? সুধাকান্ত কটমট করে নীলমাধবের দিকে তাকাল। কিরে, তুই আমাদের সঙ্গে ফাজলামি করছিলি নাকি? নীলমাধব মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, আমাকে মা ওই কথাই বলেছিলেন, বিশ্বাস করো। বলেছিলেন, ওরা যদি সিন্দুক খোলার কথা তোলে, তাহলে আমার শেষ চিঠির কথা মনে করিয়ে দিস। কথা চালাচালির মধ্যে হঠাৎ রাজা এগিয়ে এলো। ফস করে চিঠিটা নিয়ে নিয়েছে বাবার হাত থেকে। উল্টে পাল্টে দেখল, শুকছে। শ্যামলীর দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো তো, পেঁয়াজের গন্ধ পাও কিনা? শ্যামলী অবাক হয়ে ছেলের দিকে তাকালো। তারপর চিঠিটা শুকতে শুকতে বলল, কই না তো। তাহলে বোধহয় গন্ধ উঠে গেছে বলে মার হাত থেকে পোস্টকার্ডটা নিয়ে হ্যারিকেনের মাথায় ধরল রাজা। রমাকান্ত হাহা করে উঠল, পড়ছিস কি? চিঠিটা পুড়ে যাবে যে। রাজা বিজ্ঞের মতো হাসল, তোমরা ক্রাইম স্টোরি পড়নি ছোট কাকা। পেঁয়াজের রস দারুণ ইনভিজিবল ইঙ্কের কাজ করে। নির্ঘাত ওই অদৃশ্য কালি দিয়ে কিছু লিখে গেছে ঠাম্মা, গরমে ধরলেই ফুটে উঠবে। নীলমাধব আমতামতা করে বলল, মা, মাকে তো আমি কোনোদিন পেঁয়াজ ছুঁতে দেখিনি। হে হে, এখন ম্যাজিক দেখো। সকলেরই চোখ জল জল। হা হতস্মি,
তাপে পোস্টকার্ড গাঢ় বাদামি হয়ে গেল, কিন্তু লেখার দেখা নেই। রাজার মুখ ক্রমে শুকিয়ে এতটুকু। তাই দেখে ভারী মজা পেয়েছে বুলবুলি। হি হি হাসছে আর বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। ছেলের অপমানে মুখ গোমরা হয়ে গেল শ্যামলী। ফস করে কি যেন বলল রমলাকে। সঙ্গে সঙ্গে ঝেঁঝে উঠেছে রমলা। মাঝখান থেকে সুমতি একটা টিপ্পনি ছুড়ে দিল। অমনি রমাকান্ত রেগে কাই। শ্যামাকান্ত যত তাকে বোঝানোর চেষ্টা করে সে তত তেড়ে তেড়ে ওঠে। সুধাকান্তর সঙ্গে রমাকান্ত লেগে গেল জোর। সেও খুব চেল্লাচ্ছে। 3 ভাইয়ে প্রায় লাঠালাঠি বাঁধার উপক্রম। রাতের সভা ছত্রখান হয়ে গেল। 3 ভাই নিজের নিজের ঘরে শুতে চলে গেল, কিন্তু কারো চোখে ঘুম নেই। উত্তেজনা থিতিয়ে গেছে বটে, তবে চিঠিটা এখনো বনবন করে ঘুরছে মাথায়। মা তাদের সঙ্গে কি খেলাটা খেলে গেছেন কিছুতেই কেউ ধরতে পারছে না। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সকলে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। আপনা আপনি খুলে গেছে সিন্ধুক, ভেতরে থরে থরে সাজানো টাকা গয়না। কাক করে হঠাৎ বুলবুলির ঘুম ভেঙে গেল। প্রত্যেকে একটা গুনগুন ধ্বনি ভেসে আসছে না? মা বাবা অঘরে ঘুমাচ্ছে। পা টিপে টিপে ঘরের বাইরে বেরিয়ে এলো বুলবুলি। সবে হালকা হালকা আলো ফুটেছে, যেন রাত্রিকে একটু একটু করে মুছে দিচ্ছে আরেকটা সকাল। টিক টিক পাখি ডেকে উঠছে। কি নরম, কি অপরূপ যে লাগছে চারিদিক। বারান্দা এসে শব্দটার উৎস খুঁজে পেল বুলবুলি। আধো আলো আধো অন্ধকারে মাখা বারান্দার কোণে বসে কে অমন দুলে দুলে গান গাইছে? নীলমাধব জ্যাঠানা। বুলবুলি পা টিপে টিপে নীলমাধবের কাছে গেল। কিসব মুকুন্দ মুরারি, কেশব গোবিন্দ, গোপাল, বাসুদেব বলে গান গাইছে নীলমাধব, চোখ বন্ধ, হাত জোর করা। বেশিক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারল না বুলবুলি। আলতো ঠেলা দিয়েছে নীলমাধব। নীলমাধব চোখ মেলে তাকালো। রমাকান্ত 10 বছরে এই ফুটফুটে মেয়েটাকে ভারী ভালো লাগে নীলমাধবের। মুখখানা যেন চারুহাসিনী বসানো। কথাবার্তা, আচার আচরণ চারুহাসিনীর কথা মনে করিয়ে দেয়। হাসি হাসি মুখে নীলমাধব বলল, কি গো দিদি, এত ভোরে ভোরে উঠে পড়েছ যে? তোমার গান শুনেই তো ঘুম ভেঙে গেল। বুলবুলি থেবড়ে বসল নীলমাধবের পাশে। ওটা কি গান গাইছিলে গো জেঠু? নীলমাধবের হাসি ছড়িয়ে গেল। দূর পাগল, গান কোথায়? ও তো শ্রীহরির নাম জপ করছিলাম। শ্রীহরির নাম জপ? কই, হরিহরি তো করছিলে না? ওরে দিদি, আমি শ্রীহরির অষ্টোত্তর শতনাম জপ করছিলাম। সেটা আবার কি? ওমা, তাও জানো না? শ্রীকৃষ্ণের 108টা নাম আছে। মা বলতেন রোজ ভোরে উঠে এই 108টা নাম জপ করে নিলে সারাটা দিন ভালো যায়। শুনবে নামগুলো? শ্রীকৃষ্ণ, শ্যাম, কানু, মধুসূদন, মুরলীধর, দর্পহারি, যশোদা দুলাল, পুণ্ডরীকাক্ষ, কালিয়া, শৌরী, গোপীজন বল্লভ, কংসা, অচ্যুত। পুরোটার শোনা হয়ে উঠল না বুলবুলি। হঠাৎ মাথার ভেতরে বিড় বাজতে শুরু করেছে 108। 108। হাম্মার চিঠিতে অষ্টোত্তর শতনামের কথা বলা আছে না? নীলমাধবকে স্তম্ভিত করে দিয়ে সহসা বুলবুলি বড় ঘরের দিকে ছুটেছে। সোজা চারুহাসিনীর দেওয়ালে সিন্দুকের সামনে সার 10খানা চাবি হাতলে ঝুলছে। প্রথমে 8 নম্বর চাবিটা নিল বুলবুলি। চাবি গলিয়ে উল্টো দিকে চাকা ঘোরালো 8 বার। 0 নম্বর চাবি গলিয়েছে এবার। 10 বার উল্টো দিকে চাকা ঘোরালো। তারপর 1 নম্বর চাবি গলিয়ে 1 বার। ফুট করে একটা শব্দ হলো না? দুরু দুরু বুকে বুলবুলি হাতলটা ধরল। টান দিতেই সিন্দুক ফাঁক। প্রবল আনন্দে বুলবুলি চিৎকার করে উঠল, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, সিন্দুক খুলে গেছে। মুহূর্তে গোটা বাড়ি জেগে গেল। সবাই আকুপাকু করে দৌড়ে এসেছে। জোড়া জোড়া বিস্ফারিত চোখ দেখছে সিন্দুকের অভ্যন্তর। ফাঁকা, বেবাক ফাঁকা। টাকা নেই, গয়না নেই, জমি বাড়ির দলিল কিছু নেই। না, পুরো ফাঁকা নয়।
দুতাকের সিন্ধুকের উপর তাকে একটা কাগজ পড়ে আছে না? শ্যামকান্ত কাঁপা কাঁপা হাতে কাগজটা বার করল। চারুহাসিনীর উইলের কপি। ভাঙা ভাঙা স্বরে উইলটা পড়তে শুরু করলো শ্যামাকান্ত। আমি চারুহাসিনী দেবী, সুস্থ শরীরে এবং সজ্ঞানে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বর্ধমানের শান্তিনীর বৃদ্ধাশ্রমে দান করলাম। যেসব বৃদ্ধ বৃদ্ধার কেহ নাই, সন্তান সন্ততিরা থাকিয়াও নাই, আমার সঞ্চিত অর্থ ও গয়নায় যদি তাদের সামান্যতম উপকারও হয়, আমি নিজেকে ধন্য মনে করিব। আমার যাবতীয় স্থাবর সম্পত্তি, জমি বাড়ি ইত্যাদি আমার মৃত্যুর পর সরকারকে গ্রহণ করিতে অনুরোধ করিতেছি। আমার শেষ বাসনা এই বসত বাটিতে যেন একটা অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হয় এবং আমার জমির ফসল, পুকুরের মাছ অনাথ শিশুরা নিঃশর্তে ভোগ করতে পারে। শুধু একটি শর্ত, আমার অসহায় অবস্থায় যাহারা আমার দেখাশোনা করিয়াছে, সেই নীলমাধব, কমলমণি এবং মানদাকে আজীবন অনাথ আশ্রমের কর্মচারী হিসেবে বহাল রাখিতে হইবে। আমার কোনো পুত্র কোনোভাবে এই আশ্রমের সহিত সম্পর্ক রাখিতে পারিবে না, ইহাই আমার অভিরুচি। তিন ভাই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। বসন্তের মধুর সকালে তাদের চোখে নেমে এসেছে ঘন আধার।